অযথার বর্ষণে কিঞ্চিত লাগাম টেনেছে প্রকৃতি। ইলসে গুড়ি বৃষ্টির মাঝে ঘুটঘুটে তমাশাচ্ছন্ন সড়কের শেষ মাথা ল্যাম্পপোস্টের নিচে হাঁটু মুড়ে বসে আছে ঈশানীর। শরীর তার কর্দমাক্ত, চোখে দুটি নেই এক পৃথিবীর সমান অভিমান আর বিধ্বস্ত ক্ষতবিক্ষত একটা হৃদয় নিয়ে গা ছেড়ে আনমনে বসে আছে সে। অযাচিত ভোতা বিষণ্ণতায় কাঁদতে ভুলে গেছে যেন। দুনিয়ার কোনো দুঃখই তার ছুঁতে পারছে না তাকে। পৃথিবীর মাঝ থেকেও ডুবে আছে এক অদ্ভুত মায়া কাননে। একটু পরে বৃষ্টির রেশ বাড়ল, সাথে বাতাসের প্রকোপ। আকাশ ছিঁড়ে দানবীয় গর্জন করে উঠল মেঘপুঞ্জ। আকাশের বাজখায় আওয়াজ কর্ণগোচর হতে সম্বিত ফিরল ঈশানী, সম্বিত ফিরল রমণীর। বৃষ্টিতে ভেজে ফ্যাকাশে বদন নীল হয়ে যাচ্ছে তার। ঠান্ডা তোড়ে কাঁপছে সে তিরতিরিয়ে। পলকা হালকা হাত দুটি নিয়ে নিজেকে সুরক্ষিত করার প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছিল মেয়েটা। আজ বোধহয় পাপিকে ভালোবাসার দায় আকাশটাও ওকে আশ্রয় দিতে অপ্রসন্ন। ঠিক এমন সময় ঈশান উপলব্ধি করলো চারিদিকে মুষলধারে বর্ষণ ছুঁতে পারছে না ওকে, আর ঠান্ডার প্রকোপটাও কমে এসেছে খানিক। অদ্ভুত এক এই রহস্য উদ্ঘাটন ভেদ করার প্রয়াসে উপরের দিকে তাকাতে দেখলো মাথা থেকে কয়েক হাত উপরে ছাতা ধরে দাঁড়িয়ে আছে এক সুটবুট পরিহিত লম্বা অবয়ব, যাকে দেখা মাত্র রমণীর মলিন বদনে প্রস্ফুটিত হলো নির্বাক খুশির রেশ। ঠান্ডায় জমে যাওয়া ছোট দুটি নারী অস্পষ্ট স্বরে আওড়ালো, মাহিন। বলেছিলাম না আশেপাশেই থাকবো। প্রশস্ত এসে জবাব দিল মাহিন। বাইরে ঝুম বৃষ্টি, প্রকৃতিও আজ হামেশাই কেঁদে ভাসাচ্ছে। দীর্ঘ সময়ের ব্যবধানে প্রগাঢ় হয়েছে আধার। সন্ধ্যা লগ্নের নিস্তব্ধতা ছাপিয়ে আলো ঝলছে ব্ল্যাক হোলে। সমুদ্রাগত উত্তাল ঢেউয়ের গর্জনে মুখরিত চারিপাশ। অতঃপর পাষণ্ড এরিস ইউবানের পদধূলি পড়েছে ঈশানীর কক্ষে। কক্ষটা খালি পড়ে আছে। বিজাইন্ট কারুকাজ শোভিত নান্দনিক কক্ষের প্রতিটি দেওয়ালে ভর করেছে অদ্ভুত এক শূন্যতা। প্রতিটি কোণে ঘুরপাক খাচ্ছে নির্মম হাহাকার। এরিসের দৃষ্টি ঘরের আসবাবগুলোর উপর নিবদ্ধ। সবকিছু ভাঙাচোরা, এলোমেলো। সে এগিয়ে গেল নিশ্চল পায় আধভাঙা কফি টেবিলটার উপর। রহস্যময়ী মলিন দ্রুতি ঝরাতে ব্যস্ত ব্লাড ডায়মন্ডের আংটিটা হাত বাড়িয়ে সেটিকে তুলে নিল এরিস। এদিক ওদিক ঘুরিয়ে খানিক্ষণ পরক করে হুঙ্কার ছেড়ে ডেকে পাঠালো গার্ডকে। জলদি ছুটে এলো দুজন গার্ড। মাফিয়া বসের সামনে দাঁড়াতে মাথা নুয়ে কুর্নি জানালো তারা। ইয়েস বস। মেয়েটা কোথায়? একজন ভয়ে ভয়ে বলল, আপনি বলেছিলেন কক্ষে এনে তাকে মুক্ত করে দিতে, আমরা সেটাই করছি। বাক্য শেষ হতে এই গার্ডের প্রাণে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো এরিস। তার চাহনির দৃঢ়তায় থরথর করে কেঁপে উঠল লোক দুটো। ঈশানীকে না পেয়ে দিশেহারা উন্মাদ হয়ে উঠল মাফিয়া বস। হাতের থাবায় দেয়ালে টানানো কুড়ালটা মুঠোবন্দি করে এক কোপে শিরচ্ছেদ করে ফেলল লোকটার। নিমিষেই রক্তের তুফান বয়ে গেল নান্দনিক কক্ষ জুড়ে। পাশে দাঁড়ানো গাটার উষ্ঠাগত প্রাণ, সে প্রহর গুনছে নির্মম মৃত্যুর। নৃশংসতার চূড়োয় পৌঁছে শব্দ করে দম ছাড়ল এরিস। গর্জে উচ্ছে পড়ল, মাফিয়া আমি ওকে মুক্ত করে দিতে বলেছি, নজরের আড়াল করতে নয়। মাফিয়া বসের এহেন তুল কালামে ছুটে এলো তুষার। পায়ের নিজে চপচপে রক্তের জোয়ারে দৃষ্টি বোলাতেই ধ্বনিত হলো তার উদ্বিগ্ন কণ্ঠস্বর। কি হয়েছে? কক্ষে পা রাখা মাত্র তুষারের দিকে তেড়ে এলো এরিস। রক্তাক্ত হাতের মুঠে ওর গলাটা চেপে ধরে গর্জন করে বলল, ও কোথায়? এরিসের কণ্ঠে আক্রোশ। ঈশানীর অনুপস্থিতি টের পেয়ে লম্বা করে শ্বাস টানল তুষার। এরিসকে শান্ত করার প্রয়াসে গলা খাদে নামিয়ে বলল, এক্ষুনি গার্ড পাঠাচ্ছি। এই মুহূর্তে এত উত্তেজনা আপনার জন্য সাপোর্টিভ নয়। বি নর্মাল এরিস, ইউর ইনজিউর্ড। জাস্ট শাট ইওর ফাকিং মাউথ তুষার। তুষারকে ধাক্কা মেরে গর্জে উঠল এরিস। তুষার বলল, রাশিয়া হলে এতক্ষণে সবগুলো ট্রান্সপোর্ট বন্ধ করে দিতাম, কিন্তু বাংলাদেশের মতো একটা রক্ষণশীল দেশে টেরোরিজম ইজ নট অ্যালাউড। তুষারের কথায় বিদ্রুপাত্ম খাসল এরিস আচানক থাবায়। যন্ত্রমানবের কোমর থেকে দুটো গান ছিনিয়ে নিয়ে কক্ষ ত্যাগ করতে করতেই স্বাগতিককে আওড়ালো, কারোর প্রয়োজন নেই, ওকে খুঁজে বের করার জন্য এরিস একাই যথেষ্ট। বাট ইউ আর উইক। তুষারের মুখ থেকে বাক্য নিঃসৃত হতে ফের পেছনে ফিরে ঘুরে ওর কপাল বরাবর রিভলভার চেপে ধরল এরিস। তাতে তৎ পিষে পড়ল, আমার কোনো দুর্বলতা নেই। আই রিপিট, আই এম নট উইক। আই এম দ্য স্টর্ম ইউ কান্ট ইভেন সার্ভাইভ। এক লহমায় কথাগুলো উগরে দিয়ে হনহনিয়ে চলে গেল সে। লম্বা করিডোরে আড়ালে এরিসের পদধ্বনি মিলিয়ে যেতে কাউকে ফোন লাগালো তুষার। অপর পাশের ব্যক্তিটি রিসিভ করা মাত্র দীর্ঘশ্বাস ছেড়ে আদেশ করলো তাকে, এরিসের গাড়িতে একটা ট্র্যাকার সেট করে দিও, জাস্ট ফর হিজ সেফটি পারপাস।
মাহিনের কক্সবাজারে অ্যাপার্টমেন্টে বেশ বিলাসবহুল, যদিও এখানে সচরাচর থাকে না মাহিন। কাজের ব্যস্ততা আর যান্ত্রিক শহরের কোলাহল থেকে দুদণ্ড ফুসরত পেতে যখন নিরিবিলি সমুদ্রের ধারে একটুখানি একাকী সময় কাটাতে ইচ্ছে করে তখনই কেবল এমুখো হয় সে। তেমনি 2 মাস আগে নিজের দুটো হাতই অকার্যকর হয়ে যাওয়ার দরুন উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমিয়েছিল মাহিন। সেখান থেকে সোজা কক্সবাজারের এই অ্যাপার্টমেন্টে লিভিং রুমের কাউচে বসে ম্যাগাজিন ঘাঁটছিল মাহিন। দৃষ্টি তার ম্যাগাজিনে আবদ্ধ হলে মনোযোগ নেই মোচেও। বারবার খেয়াল চলে যাচ্ছে ওয়াশরুমের বন্ধ দরজার দিকে। একটু বাদে দরজা খুলে সেখান থেকে বেরিয়ে এলো ঈশানী। মুঠিবন্দি তাওয়ালটা মাহিনের দিকে এগিয়ে দিয়ে বলল, ধন্যবাদ। সম্মোহনী হাসলো মাহিন। কাউচে বসতে ইশারা করে জিজ্ঞেস করলো, এখন বেটার লাগছে? পায়ের পাতায় দৃষ্টি আবদ্ধ রেখে নির্লিপ্তে হ্যাঁ জানালো রমণী। ড্রেসটা কি ঠিকঠাক হয়েছে? আসলে এত রাতে সব ঠিকঠাক। বাক্য সম্পূর্ণ করার আগে প্রত্যুত্তর করলো ঈশানী। ভাবুক ভঙ্গিমা মাথা নাড়ল মাহিন মসৃণ কণ্ঠে বলল, ঠিক আছে, রামেন বানিয়েছি, চলো খাবে। মাহিন উঠতেই যাচ্ছিল, মাঝপথে বাদ সাধল ঈশানী। আমার কিছু বলার ছিল মাহিন। মাহিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে ঈশানী বলল, আসলে এরিস তোমাকে অ্যাকসেপ্ট করেনি তাই তো? সেরকম কিছুই নয়, কিন্তু আমি আর ফিরতে চাই না। কি করবে ভেবেছো কিছু? মাহিনের প্রশ্নে থমকে গেল ঈশানী। কিছুক্ষণ থেমে হাত নিয়ে রাখলো নিজ উদরে, ডিনডিনে কণ্ঠে বলল, নিজের জন্য চিন্তা করছি না, কিন্তু আমার বাচ্চা। সম্পূর্ণ কথা আর কানে ঢুকলো না মাহিনের। বাচ্চা শব্দটা উচ্চারিত হতে মস্তিষ্কে কে হারালো তার। ঈশানীকে নিজের করে পাওয়ার শেষ রাস্তাটাও চোখের সামনে এভাবে বন্ধ হয়ে যাওয়ায় ঠুনক কাচের মতোই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মাহিনের অন্তর। যাতনায় টলমল করছে তার অক্ষিপুজ প্রেমিকের দৃষ্টি। সবাই বোঝে না, ঈশানীও বুঝতে পারল না। বাহ্যিক ব্যক্তিত্বটুকু ধরে রাখার অশেষ পায়তারা চালিয়ে অবুজের মতোই প্রশ্ন করলো মাহিন, বাচ্চাটা নিশ্চয়ই এরিসের? তড়া করে চোখ তুলে চাইল ঈশানী গভীর নীল চোখ দুটোতে রাজ্যের অভিমান ধরে রেখেই বলল, মাহিন আপনিও? ও হ্যাঁ, কী সব বলছি আমি, এটা তো অ্যারিসোরই বেবি। এরিস ইউভান আমার বাচ্চার জন্য হুমকি স্বরূপ। আমি চাই না আমার বাচ্চার উপর কখনো তার অশুভ ছায়া পড়ুক। নিজেকে সামলালো মাহিন, সশব্দে গলা খাকারি দিয়ে বলল, বেবিটাকে পৃথিবীতে আনার জন্য হলেও এই মুহূর্তে একটা ভালো এনভায়রনমেন্টের প্রয়োজন তোমার। কিছুদিন আগে ক্যানাডার কিছু ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশন হয়েছে আমার, খুব শীঘ্রই চলে যাব। তাই তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। তৎক্ষণাৎ না সূচক মাথা নাড়ালো ঈশানী। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এরিস আমার পিছু ছাড়বে বলে আপনার মনে হয়? পৃথিবীর যে প্রান্তেই থাকি ও আমাকে ঠিক খুঁজে বের করে ফেলবে। ঈশানীর কথা চোট পাকি হাসলো মাহিন, কণ্ঠে অগাধ আত্মবিশ্বাস নিয়ে বলল, অ্যারিস ইভান খুঁজলে ঈশানীকে টুচ করে খুঁজবে, অন্য কোনো দেশের পাসপোর্টধারী রমণীকে নয়। স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুজ্জামানের ব্লাড প্রেশার হাই, দুশ্চিন্তায় ঘামছেন তিনি দরদরে। মাথার কাছে হাই ভোল্টেজের এসে ঘুরছে বৈদ্যুতিক পাখাও, তবু একটা এয়ার কুলার হাতে নিয়ে সর্বক্ষণ দাঁড়িয়ে আছে লিও। এত কিছুর পর মস্তিষ্ক ঠান্ডা হচ্ছে না মন্ত্রী সাহেবের। লিওর পানে দৃষ্টিপাত করে অযথায় খেকিয়ে উঠলেন তিনি। কোন অ্যাঙ্গেলে এয়ার কুলার ধরছ? ঠান্ডার বদলে গরম বাতাস বের হচ্ছে। পজিশন ঠিক করো। লিও হতাশায় দম ছাড়লো কোনো প্রকার ছলচাতুরি না করে সোজা সাপটা গলায় বলল, নিরাপদ দ্রুত বজায় না রাখলে আর্থিক সংকটের বদলে আপনার প্রাণ সংকটের ঝুঁকি রয়েছে স্যার। চুপ করো। প্রাণ সংকটের এখনও বাকি আছে কিছু। 24 ঘন্টা শেষ হতে চলল, এখনও ওই মেয়েকে খুঁজে পাইনি। এরপর কি হবে জানো? বাদ্য শিশির মতো এদিক ওদিক মাথা দোলালো লিও। অর্থাৎ সে জানে না। মন্ত্রী সাহেব রুদ্ধশ্বাসে জবাব দিলেন, আমার ক্ষমতা, আমার স্মাগলিংয়ের বিজনেস, আমার বেগমপাড়ার শত শত কোটি টাকার সম্পত্তি, সব কিছু ধরে টান দিবে ওই এরিস ইভান। ইতিমধ্যে সে আমার সোনারগাঁওয়ের বাগান বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। এরপর নিঘাত বাসাবোর কন্ট্রাকশনে হামলা করে বসবে। কত কোটি টাকার প্রপার্টি নষ্ট হয়ে যাবে ভাবতে পারছো? লিও আবারও মাথা নাড়ায়। অর্থাৎ সে ভাবতে পারছে না। ওর থাবার মুখে একবার পড়লে আমি আনিসুজ্জামান 2 মিনিটে পথের নেড়ি কুকুর হয়ে যাব। লিও হতবুদ্ধি হয়ে ছোট উল্টা একটু থেমে হয়ে শুধায়, কিন্তু স্যার একটা মেয়ের জন্য। বাক্য শেষ হবার পূর্বে কথা কাটেন মন্ত্রী সাহেব। ভাবনায় নিমজ্জিত হয়ে স্বাগতিকে করে ভিড়। সেটাই তো বুঝতে পারছি না লিও। এই ব্লাডি বিস্টটা হঠাৎ
কোনো মেয়ের পিছনে কেন পড়লো? কেসটা কি? লাইভ কেস স্যার। লিওর কথা অপ্রসন্ন মুখে নাক সিটকান ভদ্রলোক বিকৃত মুখে বলেন, না, এরিস আর লাভ এত পৃথিবীর অষ্টম আশ্চর্য ঘটনা। নির্ঘাত মেয়েটাকে ধরে বেচার ধান্দায় আছে মাফিয়াটা। কিছুক্ষণ নৈশব্দ। এরপরই ঠং ঠং আওয়াজ তুলে দিনের দ্বীপজোহরের জানান দিয়ে গেল ভিনটেজ দেয়াল ঘড়িটা। সেদিকে দৃষ্টিপাত করে সহযোগিতা হয়ে উঠল লিও। তড়িঘড়ি করে বলল, আপাতত কেসটা সাইডে রেখে দিন স্যার। মাফিয়া বসকে কল লাগান, 24 ঘন্টা তো শেষ হয়ে গেল। ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ল মন্ত্রী সাহেব। মুঠোফোন বের করে কল লাগালেন এরিসের প্রাইভেট নম্বরে। কয়েক মুহূর্ত বাদেই ওপাশ থেকে কল রিসিভ হতে তোতলানো শুরু করলেন তিনি। কক্সবাজারের পাহাড় ঘেরা নিরিবিলি সড়ক, সারা রাত দিগ্ভ্রান্তের মতো ড্রাইভ করেছে। কোথা থেকে কোথায় এসে থেমেছে তার হদিস জানে না মাফিয়া বস। ড্যাশবোর্ডের গুগল ম্যাপে বড় বড় অক্ষরে ইরোর লেখা ভেসে আছে। সামনে সমুদ্র, পেছনে পাহাড়, সাথে লাগোয়া এক দুর্গম পাহাড়ি রাস্তা। এরই সেই দিকে এগোচ্ছে বেলাগাম উদ্যম গতিতে। কেন এগোচ্ছে জানে না সে, যেন পদভ্রষ্ট এক পরাজিত সৈনিক। তন্মধ্যে পিপ পিপ করে প্রাইভেট আওয়াজ ভেসে এলো মোবাইল থেকে। ড্রাইভিং করার দরুন কানে এয়ারবাডস ঢুকে সেন্সারে আঙুল দাবিয়ে বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো মন্ত্রী সাহেবের ম্লান কণ্ঠস্বর। এরিস, বলে ফেলুন। থমথমে স্বরে প্রত্যুত্তর করলো মাফিয়া বস। মন্ত্রী সাহেব শঙ্কিত, ক্রমশ কণ্ঠ তালু জমে আসছে তার। কথা বলতে যেও সুর হারিয়েছেন তিনি। স্পিক আপ, হোয়ার ইজ মিয়ামর? একটু ঘুরিয়ে বলল এরিস। মন্ত্রী সাহেব সেই কথা বুঝলো কি বুঝলো না, তার ইয়াত্তা নেই, দুম করে বলে দিল, শি ইজ আউট অফ দ্য কান্ট্রি। মস্করা করছেন? এরিসের ধীম কণ্ঠে আত্মা খামচে উঠল আনিসুজ্জামানের। সে বান্দা দ্রুদ্ধশ্বাসে জবাব দিল, বিলিভ মি এরিস, তুমি যেভাবে প্ল্যান দিয়েছিলে ঠিক সেইভাবে ফোর্স পাঠিয়ে প্রতিটি জেলায় চেকপোস্ট বসিয়েছি, বাট শি ইজ গন। কোথাও খুঁজে পাইনি মেয়েটাকে। ওপাশের অবিরাম কথার ঝড় কিছুতেই তার কর্ণগোচর হলো না। এরিসের অন্তরের তাড়না অস্থির হয়ে এক হাতে প্রথমে মুখমণ্ডল কষল সে। তার হাতের পেছন এতই তীব্রতর ছিল যে আইব্রো রিংটাও একদিক থেকে খুলে অন্যদিকের মাংসপিণ্ড অবধি বিদ্ধই করে ফেলেছে। পুরো পিয়াংসি এর জায়গাটা রক্তের লালিমায় রঞ্জিত এখন। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না মানুষটা। জিভের জগায় গাল ঠেলে অ্যাক্সেলেটারে পা দাবিয়ে প্যাডেল দিতে লাগলো ইচ্ছে মতো। ফলস্বরূপ মুহূর্তেই লাফিয়ে 100-র উপরে উঠে গেল স্পিডোমিটারের ঘুরন্ত কাঁচা। বন্ধুর পাহাড়ি রাস্তার পিচ্ছিলতাকে চরকার ঘর্ষণে পিষ্ট করে চোখের পলকে উড়ে যেতে চাইছে যেন গাড়িটা। ঝড়ের গতিতে ছুটে চলা গাড়িটাকে দ্বিগুণ বেপরোয়া করে দিতে ফের অ্যাক্সেলে পা চেপে ধরল এরিস। গতিবিধির তোড়ে গাড়ির ইঞ্জিন স্পৃষ্ট হওয়ার উপক্রম। ব্রেকটাও কাজ করা ছেড়ে দিয়েছে গতির তাণ্ডবে। তবুও দমবার নাম নেই মাফিয়া বসে। সবকিছু ধ্বংসের স্তূপে পরিণত করার তাড়নায় সে ধেয়ে চলেছে উন্মুক্ত ছন্নছাড়া হর্ষের গতিতে। যেন ঈশানীকে না পেলে গোটা দুনিয়া অর্থহীন, তেমন করেই গটিয়ে যাচ্ছে একের পর এক বিধ্বংস। শোষো ঝড়ো বাতাসের তীব্র আওয়াজে ওপাশ থেকে হতচকিত হয়ে উঠলেন মন্ত্রী সাহেব। তিনি অপ্রস্তুত গলায় শুধলেন, বাই এনি চান্স তুমি কি আমার বাড়ির দিকে ছুটে আসছো? জানি না। দাঁতের ধত পেশা জবাব দিল এরিস সহিংস দানবটাকে কিঞ্চিত মানানোর চেষ্টা করে। তিনি বললেন, লিসেন এরিস, তুমি চাইলে আমি গোটা দেশে কারফিউ বসাবো, তাও আমার বাড়িতে ব্লাস্ট করো না প্লিজ। দেশ কেন, গোটা পৃথিবী তছনছ করে হলেও ওকে এরে আমার করে বসাবো, এই যে এখানে। কথাটা বলতেই নিজ উরুর উপর হাত চাপলো এরিস। যদি অন্য একটা নীল চোখের মেয়ে না মানে টেম্পোরারি তোমাকে শান্ত করার জন্য আর কে? সন অফ এ বিচ। শ্রাব্য এক গালি দিয়ে
ফোন আলাপের সমাপ্তি ঘটালো এরিস। ওপাশের বান্দা কিছু বলার আগেই কারণ এয়ারবাডস ছুঁড়ে ফেলে দিল পাহাড়ের খাতে। মন্ত্রীর বাচ্চা মন্ত্রী এতক্ষণে সামনে থাকলে নির্ঘাত কুলখানি হয়ে যেত। ভদ্রলোকের ভাগ্যটা আজ বেশ ভালোই মানতে হবে। কিন্তু এরিস তার অশান্ত হৃদয়ের ছটফটানি চোখে দেখার মতো না। দাবানলের মতো দাউ দাউ করে জ্বলছে ভেতরটা। প্রতিটি রুদ্ধশ্বাসে যেন ছাই চাপা আগুনের উত্তাপ। ঘুমহীন অস্থির মস্তিষ্ক আর বেপরা ব্যতিগ্রস্ত অন্তরে তাড়না। নিজের মাথার চুল নিজে খামচে ধরল এরিস। গাড়িটা পাগলা ঘোড়ার মতন এদিক ওদিক ছুটছে। এরিসের মনে হচ্ছে অস্থিরতা ওর প্রাণটায় বেরিয়ে আসবে এবার। না আর সম্ভব না। উদ্ভ্রান্ত মস্তিষ্কটাকে শিথিল করার প্রয়াসে গাড়ির ড্রয়ার খুলে এক মুঠো হেরোইন নাকে চেপে ধরল সে। খানিকক্ষণ থেমে লম্বা করে শ্বাস নিল, অতঃপর পুরোপুরি নেশায় বুঁদ হয়ে গেল। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে দৃষ্টিপাত করলো সম্মুখে টালমাটাল ঘোলাটে দৃষ্টি জুড়ে শুধুই এক পবিত্র নীলাম্বরীর বিচরণ। এই তো গাড়ির ট্যাঙ্কের উপর দুহাত ছড়িয়ে কেমন আনমনে বসে আছে সে মানবী। বৃষ্টি ভেজা হিমেল হাওয়া তিত্তির করে উঠছে তার ঝরঝরে কেশরাশি। এক স্তর পুরু কাচের আবরণ ভেদ করেও এরিসের নাকে চিরে বুকে এসে লাগছে তার শরীরে স্নিগ্ধ ভ্যানিলার সুঘ্রাণ। ক্রমশ মাতাল হয়ে যাচ্ছে এরিস। চোখ বন্ধ করে তুলতুলে নরম নারী দেহটা আস্তে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে তাকে। কখনো কানের কাছে ফিসফিস করে আওয়াজে ধ্বনিত হচ্ছে, অরণ্য, আমার অরণ্য। তড়া করে চোখ খুললো এরিস। গভীর খাদে দ্বার প্রান্তে আসতে টেনে ধরল গিয়ার। প্রকম্পিত হাতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মাদকীয় আচ্ছন্ন স্বরে ফিরে আওড়ালো, হেভি ড্রাগও তোমার কাছে হার মেনে যায়। তুমি তো নেশার চেয়েও ভয়ঙ্কর। বলো কি তুমি, কি আছে তোমার মাঝে? কেন আমার জীবনে এসেছো? আমাকে নিঃশেষ করে দিতে নিশ্চয়ই। কয়েক মুহূর্ত নিঃশব্দ, ফের একাই বলতে আরম্ভ করলো এরিস। দুনিয়ার সমগ্র নিয়মের বেড়াজাল পায়ে মারিয়ে এই জানোয়ারকে বারবার সুযোগ দিয়েছ, অথচ এক মুহূর্ত তাকে বিশ্বাস করে ধৈর্য কেন ধরলে না? কেন সাকুরা? এরিসের কাল্পনিক সাকুরা প্রত্যুত্তর করলো না ঠিকই, কিন্তু পৃথিবীর কোনো এক প্রান্তে বসে তার বিধ্বস্ত সাকুরা চোখের কোণে অন্তিম জলটুকু মুছে দুনিয়ার সবটুকু অভিমান নিয়ে ডায়েরি পাতায় লিখলো, আমাকে এভাবে ভেঙে গুড়িয়ে দেওয়ার কি খুব দরকার ছিল অনন্য? আমি তো বাঁচতে চেয়েছিলাম তোমার সাথে ফেরারি হয়ে। আমি তো তোমাকে মেনে নিয়েছিলাম। তোমার পাপের অনলে নিজেকে তমাশার মতো মেলে দিয়েছিলাম। তোমার ছোড়া বুলেট আর রক্তের মিছিলের সঙ্গী হব বলে কত অনিষ্টই না অগ্রাহ্য করলাম, কত অনাচারের সাক্ষী হলাম। নিজেকে জ্বালিয়ে তোমাকে আলো দিলাম। ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েও চাতকের মতো তোমার সুখ চেয়ে গেলাম, শুধু তোমার হয়ে থাকবো বলে। তোমার ইস্পাত কঠিন বুকের বাঁ পাশে যে নির্জীব হৃদয় যন্ত্রটা আছে, সেখানে একটুখানি ঠাঁই পাবো বলে। তোমার অতীত, তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ সবকিছু মেনে নিয়ে এই আমি মরীচিকায় ডুবে গেলাম। অথচ তুমি আমার হাতটা ধরলে না এরিস। একসাথে এক চাদরের নিচে কত ভালোবাসায় মাখানো শব্দহীন প্রতিশ্রুতি ছিল আমাদের, অথচ তুমি আমায় ভালোবাসলে না আইরিশ। তুমি আমায় ভালোবাসলে না আইরিশ। অবশেষে আরো একবার প্রমাণ করে দিলে তুমি আসলে ভালোবাসতেই জানো না। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। সময়ে ডুবে গিয়ে এরিসের বোধ শক্তি যখন ধীরে ধীরে লোপ পেতে থাকলো, ঠিক সেই মুহূর্তে সে দেখলো চলন্ত গাড়ির ট্যাঙ্কে বসে অবিরত পা দোলাতে থাকা সাকুরা তার পানে চেয়ে সূর্যের মতো হাসছে। স্নিগ্ধ সেই হাসে গাঢ় সমুদ্রের মতো নীলাভ অক্ষিদয়, যেন দূর মহাকাশে তিত্তির করে জ্বলতে থাকা উজ্জ্বল নক্ষত্রের ঝিলিক, যা দেখা মাত্র মেঘমুক্ত গোধূলির ন্যায় মাফিয়া বসের উষ্ঠ কোণে এক ছটাক ম্লান হাসির রেখা ফুটে উঠে ফের মিলিয়ে গেল গাম্ভীর্যের অন্তরায়। তার শুষ্ক কণ্ঠতালু ভেদিয়ে অস্ফুট ব্যথাতুর স্বরে ধ্বনিত হলো, ব্যাস প্রেম আমার। পরপরই এক বিকট শব্দে প্রকম্পিত হয়ে উঠে চারপাশ। কালো রঙের ছকছকে রোলস রয়েস গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় আকস্মাৎ। কয়েক দফা গড়িয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে চোখের পলকে হারিয়ে যায় পাহাড়ের গভীর খাদে। চিটাগাং। সেই সন্ধ্যা থেকে গুড়গুড় করছে আকাশ। ঈশান কোণে বুনো মহিষের
পালের মতোই জড়ো হয়েছে ঘুটঘুটে কালো মেঘের স্তর। বৃষ্টি আসন্ন এমত অবস্থায় গলা ছিঁড়ে ডাকতে ডাকতে নিঝুমের ঘরে এলো তুর্য। নিঝুম, এই নিঝুম, ঝুম ঝুম ঝুম। ডাকে সাড়া না দিয়ে নিঃশব্দে শুয়েছিল নিঝুম। মনটা আজ বিষণ্ণ তার। মেঘে ঢাকা আকাশের মতে থমথমে হয়ে আছে হৃদজমিন। জীবনের জটিল সমীকরণে ক্রমশ হাঁপিয়ে উঠেছে মেয়েটা। বিয়ের প্রথম প্রথম ভেবেছিল পড়াশোনা, চাকরি বাকরি আর পরিবারের ব্যস্ততায় কাটিয়ে দিবে জীবনটা। বিয়ে তো সামাজিকতা মাত্র, ভালো যে বাসতেই হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু আজকাল তুর্যকে বিরক্ত লাগে না, আর আগের মতো অহেতুক ঝামেলাও মনে করে না সে, বরং দায়িত্ববান স্বামীর মতো একা একা নিজ উদ্যোগে বয়ে নিয়ে যাচ্ছে এই অস্বাস্থ্যকর সম্পর্কটাকে। মাঝে মাঝে নিঝুমের খারাপ লাগে, লজ্জা হয় ভীষণ। যেখানে নিঝুম এখনও দিন রাত তুষারকে ভেবে ভেবে চোখের জল বিসর্জন দিতে ব্যস্ত, সেখানে তুর্য তার সবটুকু তাগিদ ব্যয় করছে আত্মীয় স্বজনের সামনে তাদের সম্পর্কটাকে পরিণতি দেখানোর প্রচেষ্টায়। নিঝুম অবাক না হয়ে পারে না, বিস্ময় নিয়ে ভাবে এটি কি সেই তুর্য যে বিয়ের রাতে অবধি ওকে খাঁটি ঘুমোতে দেয়নি গত 2 মাসে। আর যাই হোক, নিঝুম এটুকু উপলব্ধি করে ঠিকই করতে পেরেছে যে তুর্য রহস্যময়। লোকটা ওকে ঠিকঠাক ভালো না বাসলেও অপছন্দ করে না মোটেও। তুর্য কিরে, না খেয়ে শুয়ে আছিস? ডাকছি কানে যায় না? ডাকে ধ্যান ভঙ্গ হয় নিঝুমের, যে সে কাট কাট স্বরে বলে, ডাকছেন কেন? আমি ঘুমোবো। সারাদিন তো পরে পরে ঘুমিয়েছিস। খেয়েছিস কয় বেলা? খাবার এখনো টেবিলে পড়ে আছে কেন? খেতে ইচ্ছে করেনি তাই। কথাটা বলতে খাটে উঠে এলো তুর্য। ঝট করে নিঝুমের কবজি ধরে হ্যাঁচকা টান মেরে বসিয়ে দিল ওকে। নিঝুম বিরক্ত ভঙ্গিতে চোখ খুলতে মিলন ঘটল নয়নের। মেয়েটার ফুলে ঢোল হয়ে যাওয়া চোখ আর ছলছল দৃষ্টির পানিয়েছে ভ্রু গোছালো তুর্য। চোখে মুখে বিস্ময় নিয়ে আহত স্বরে বলে উঠল। তুই কাঁদছিলি? নিঝুম মাথা নাড়ায়, অনুরোধ করে বলে, প্লিজ তুর্য ভাই, একটু একা থাকতে দিন। সব সময় তো একা থাকিস নিজের মতো। আমি তো তোকে কোনো দিন বিরক্ত করিনি নিঝুম। তাহলে এখন কেন করছেন? কিছুটা অধৈর্য গলায় চেঁচে উঠল নিঝুম। তুর্য পাত্তা দেনা সেসব, হাত বাড়িয়ে ওর চোখের জল মুছে দিতে দিতে বলে, এই বাসাতে আমি ছাড়া আর কেউ নেই নিঝুম। আমাদের সম্পর্কটা কি আরেকটু উন্নত হতে পারে না? তুর্যর হাতটা একটা ঝটকা সরিয়ে দিয়ে ফুপিয়ে উঠল নিঝুম, রুদ্ধ স্বরে বলল, না পারে না, হাত সরান। আপনি কেন এত স্বাভাবিক আচরণ করছেন? কেন আমার নাম ধরে ডাকছেন? কেন নিজেকে আমার স্বামী হিসেবে জাহির করতে চাইছেন? আমি তো এসবে অভ্যস্ত নই তুর্য ভাই। আচানক প্রত্যাখ্যানে চোয়াল শক্ত হয়ে গেল তুর্যর। দুহাত মুষ্টিবদ্ধ করে ভেতরের ক্রোধ দমিয়ে দাঁতে দাঁত পিষে বলল, জাহির করছি কারণ আমি তো সত্যিকারের স্বামী, আর তুই আমার বিয়ে করাবো। নিজেকে এত ইনোসেন্ট ভাবিস না নিঝুম। আমি রেগে গেলে বিছানা থেকে উঠার মতো অবস্থা আর থাকবে না তোর। ভালোই ভালোই বলছি, খেতে আয়। ক্রন্দনে জোয়ার এলো রমণীর। নাকের পাটা কাঁপিয়ে ছোট উলচে কেঁদে ভাসালো আবারও ওর অবিরাম কান্নায়। কিঞ্চিত ঘাবড়ে গেল তুর্য। সহসা কঞ্চ খাদে নামে নরম গলায় শুধালো, বাই এনি চান্স তোর এভাবে কাদার কারণটা কি আমি? প্রশ্নটা করতে গিয়েও দম আটকে এলো তুর্যর। কারণ নারীর কান্নার কারণ হওয়াটাও যে ভাগ্যের ব্যাপার। কিন্তু এ যাত্রায় সহায় হলো না তার। ভাগ্য ফুপিয়ে উঠে না সূচক মাথা নাড়ল নিঝুম। তাহলে আমাকে কেন বিয়ে করলি ইডিয়েট? সেই ছেলেকেই করতি যার জন্য আমার ঘরে বসে এভাবে কাঁদছিস। অপ্রত্যাশিত হুঙ্কারে আচানক লাফিয়ে উঠল নিঝুম। তুর্যের এহেন রণমূর্তি ওর ধারণার বাইরে ছিল। মনটা বিষণ্ণ। এমত অবস্থায় তুর্যের চওড়াও মেজাজে আগুনে ঘি ঢালার মতোই উপক্রম হলো। চুচে গিয়ে চুলো কর্কশ বাক্য, আপনি কেন বিয়ে করেছেন? আপনাকে তো কেউ জোর করে ধরে বেঁধে বিয়ে করতে বসায়নি। আপনি তো চাইলেই এক নিমিষে ভেঙে দিতে পারতেন এসব ছলচাতুরি বিয়ের নাটক। আমি তোর মতো কাঁদছিও না, সম্পর্কটাকে মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করছি। আর তোকে দেখ, মানুষ বিধবা হয়ে গেল এভাবে কাঁদে না নিঝুম। তুর্যের কণ্ঠে পাহাড় সমান আক্ষেপ। কি জানি কি হলো, খেপা বাঘেরই মতো ঝাঁজে উঠল নিঝুম। রাগের মধ্যে হুচ করে উগরে দিল ভেতরে পুষে রাখা চরম সত্যিখানা। কেউ কাঁদে না, কিন্তু আমি কাঁদছি। কারণ এই বিয়েটা আমার কাছে শত্রুবিহীন যুদ্ধের মতো, না চাইতেও চালিয়ে যেতে হচ্ছে। আমি তো তোকে জোর করিনি কখনো, তাহলে কেন করছিস নিজের সাথে যুদ্ধ? হ্যাঁ করছি, কারণ খালামণির 3rd স্টেজ ব্লাড ক্যান্সার। মানুষটা অসুস্থ, ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যাচ্ছে তার অস্তিত্ব। তার শেষ মাত্র আত্মাটুকু আমি কি করে অগ্রাহ্য করতাম বলুন? শুধুমাত্র খালামণির জন্যই এই বিয়েটা করেছি আমি।
আর খালামণির জন্য সারা জীবন এই সম্পর্কটা টিকিয়েও রাখবো। তাই বলে আমার মনের উপর হস্তক্ষেপ করার অধিকার কারো নেই, আমার স্বামীরও না। চকিতে স্তব্ধ হয়ে গেল তুর্য। নিঝুমের কথাগুলো মস্তিষ্কের প্রতিটি নিউরনে ক্রমাগত বজ্রের ন্যায় প্রতিধ্বনি হতে লাগলো। তার শরীরের কোথাও কোনো বাহ্যিক শক্তি নেই, শুধু অনুভব হলো ভেতরে চঞ্চল সত্তাটাকে দুমড়ে মুচড়ে গুড়িয়ে ফেলেছে কেউ। আগে কেন বলিসনি? হিতাহিত জ্ঞান শূন্য হয়ে প্রকম্পিত স্বরে বাক্য ছুলো তুর্য। এতক্ষণ এসব ফিল নিঝুমের ঘটনা আজ করতে সঙ্গে সঙ্গে মুখের উপর করতল চেপে ধরে আটকে উঠল সে। নিজের করা বোকামির চরম মূল্য দেওয়ার প্রারম্ভে চোখ খেছে আওড়ালো। হায় উপরাল্লাহ, আমি এত অধৈর্য কবে হয়ে গেলাম? এই জন্যই মা আমাকে চিটাগাং পাঠিয়ে দিয়েছে। তুর্যের কণ্ঠ কঠিন শোনালো। নিঝুম কিছু বলতে যাবে তার আগেই পরবর্তী বাক্য ছুলো তুর্য। আমি এক্ষুনি কক্সবাজার যাব। কথাটা বলে হনন করে বেরিয়ে গেল সে। তুর্য ভাই শুনুন, খালামণি বাড়িতে নেই। তুর্য ভাই। পেছন থেকে হাজারবার চেঁচিয়েও কোনো কাজ হলো না। সহসা কোনো মতো অন্যটা গলায় পেঁচিয়ে তুর্যের পিছন ছুটল নিঝুম। কেবল বর্ষণায় ধূসর বর্ণ ধারণ করছে রাতের শহর। নিস্তব্ধ সড়কে যানবাহনের আধিক্য নেই, নেই কোনো মানুষের চলাচল। ঝুম বৃষ্টির রাতে সকলেই যেন ঝিমিয়ে পড়েছে নিদারুণ ঘুম ঘুম আলস্য দিশেহারা ক্রোধান্বিত। তুর্যই কেবল নেমে এসেছে বাড়ি ধারায়। কয়েক মিনিটের ব্যবধানে বৃষ্টির তোড়ে কাক ভেজা হয়ে গেছে তার সর্বাঙ্গ। সেদিকে মোটেই ধ্যান নেই তার। রাগ আর অভিমানে মিশেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে হাঁটছে সে দিগাধিক। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো কিছুরই তার বোধগম্য নয়। বেশ কিছুটা রাস্তা এভাবে একাকী হাঁটতে হাঁটতে আকস্মাৎ সামনে এসে দাঁড়ালো নিঝুম। পছার স্পষ্ট স্বরে নিঝুমকে আদেশ করলো তুর্য। দু কদম এগিয়ে এসে দূরত্বের সংকীর্ণতা বাড়ল নিঝুম। প্রলম্বিত শ্বাস ফেলে বলল, কোথায় যাচ্ছেন? জাহান্নামে। শব্দটা উচ্চারিত হতেই নিঝুমকে ধাক্কা মেরে পাশ কেটে চলে গেল তুর্য। নিঝুম হাল ছাড়লো না, ছুটতে গিয়ে পেছন থেকে আঁকড়ে ধরলো তুর্যকে। দু হাতের নাজুক বাঁধনে সৌঠব্য শরীরটাকে আঁকড়ে ধরে বজ্র অনুনয় করে বলতে লাগলো, শুনুন, আমার কথাটা একটু শুনুন। খালামণি বাড়িতে নেই, চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন। এক মুহূর্ত থেমে কর্কশ গলায় বাক্য ছুল তুর্য। আমি কৈফিয়ত চাইনি, বাসায় যা নিঝুম। হাতের বাঁধন দৃঢ় করলো নিঝুম। মাথাটা ওর পৃষ্ঠদেশ এলিয়ে দিয়ে বলল, আপনিও চলুন। তপ্ত শ্বাস ছিল তুর্য ছদ্ম রাগ নিয়ে বলল, যেভাবে এসেছিস সেভাবে যা। আপনার পেছনে ছুটতে গিয়ে কোথা থেকে কোথায় এসেছি নিজেও জানি না, এখন ভয় করছে। প্রত্যুত্তর করলো না তুর্য। অসহনীয় নৈশব্দে ছেয়ে গেল চারিপাশ। উন্মুক্ত বাড়ি দ্বারা শীতল পরশ হামেশায় ছুঁয়ে দিল তাদের সর্বাঙ্গ। তুর্যের পিঠ ছাপানো জলে ভিজে একাকার নিঝুম। তার পরিত সফেদ সালোয়ার কামিজের প্রলেপ ছাপিয়ে পেলব তনুর প্রতিটি খাজ স্পষ্ট হতে জমে গেল তুর্য। শুষ্ক চোখ গলধকরণ করে নিজের পুরুষালী বাসনাগুলোকে জুৎসই সামাল দিয়ে বলল, মুক্তি চাস? না। তবে একটু সময় দিন, আমি গোছাতে চাই নিজেকে আপনার জন্য। আমি ঘরে ফিরলে তোর কাল হব আজ। তবুও চলুন। তুর্যকে মানানোর প্রয়াসে ঝোঁকের বসে কথাটা বলে দিল নিঝুম। এতক্ষণে ঘুরে তাকালো তুর্য। গৌর বর্ণের সুঢল মুখ জুড়ে তার উপচে পড়া লালিত্য। বৃষ্টি ভেজা ঝাঁকড়া চুল মেঘের মতো ঠাঁই নিয়েছে কপালে। বেদনা বিধুর ছলছলে নেত্রদয় পরক করতে অতর্কিতে ভেতরটা খামচে ধরল উঠল নিঝুমের। আজ তার জন্যই ক্ষতবিক্ষত তুর্য না জানি কতটা কষ্ট লুকিয়ে বুকে এভাবে চেয়ে আছে মানুষটা। ভীষণ টানাপড়ে নিয়ে আলগোছে আরও খানিকটা সন্নিকটে এগুলো নিঝুম। অতঃপর নিজের গায়ের ওনার প্রান্ত তুলে দিল তুর্যের মাথার অগ্রভাগে। মুহূর্তে নিঝুমের কপালে কপাল ঠেকালো তুর্য। মোহবিষ্টের ন্যায় আচ্ছন্ন স্বরে বলল, চল ফিরে যাই। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরলেও আসলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। অ্যানাস্থেশিয়া অ্যানা। অপরিচিত সম্বোধন অথচ পরিচিত কণ্ঠস্বর। পেছন দিকে কারোর অতর্কিত পদধ্বনি টের পেয়ে মাঝপথেই থমকে গেল ঈশানী। মাহিন গ্রোসারি থেকে ফিরেছে, হাত ভর্তি বাজার তার। ঈশানীকে হঠাৎ থেমে যেতে দেখে আগ বাড়িয়ে শুধল,
থেমে গেলে যে? দিনের শেষ প্রহরে জানান দিয়ে সূর্যরাজ গা এলিয়ে যে পশ্চিমে সোনার ছটার মতো কমলা রঙের মরা রোদ এসে ঠিকটে পড়েছে ভিন্টেজ জানালায়। সেখানটায় দাঁড়িয়ে থাকার দরুন ঈশানীর মোম ঝালা কোমল বদনে চিকচিক করছে সোনালি আলো। মাহিনের কণ্ঠে ধাতস্থ হয় রমণী সহসায় পেছনে ঘুরে জবাব দেয়, এমনি। এখনো মন খারাপ? মাহিনের ক্লান্তি মাখা মুখ হবে স্বস্তির ব্রেশ, নিঘুম চোখে জড়ো হয়েছে ভরসার তৃপ্তে। আজ প্রায় 2 সপ্তাহ হলো বাংলাদেশ ছেড়েছে ওরা। কানাডায় ফিরে ঈশানীকে প্রথমে ব্রিটিশ কলাম্বিয়ায় এক আত্মীয়ের বাড়িতে বন্ধু পরিচয় রেখে এসেছিল মাহিন। ভদ্রতার খাতিরে আশ্রয় দিল। এভাবে একা একা ভিন দেশে একটা অন্তঃসত্ত্বা মেয়েকে খুব একটা ভালোভাবে নেয়নি তারা। তাদের কুচকানো নাক আর প্রশ্নবিদ্ধ দৃষ্টি চোখ এড়ায়নি মাহিনের। সে যখন বুঝলো এখানকার পরিবেশ আর মানুষ দুটোই ঈশানীর জন্য বিপজ্জনক, তখনই এক কাপড়ে নিয়ে চলে এসেছে ঈশানীকে। নতুন শহর, নতুন জীবন,